রহমান রহিম অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের আজকের ক্লাস কার্যক্রম শুরু করছি। বরাবরের মতোই আমরা আজকেও বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের 13তম ক্লাস। আমরা গত ক্লাসে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক নিয়ে আমরা 4টি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে বিমস্টেক কি, এরপর আলোচনা করব বিশ্ব ব্যাংকের অঙ্গসমূহ কি কি, এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো। সর্বশেষ যে প্রশ্নটা নিয়ে আমরা জানতে পারবো সেটি হচ্ছে অনুন্নত দেশের উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো। আমরা সর্বপ্রথম যে প্রশ্নটি পাই সেটি হচ্ছে বিমস্টেক কি বা বিমস্টেক বলতে কি বুঝো, কিংবা প্রশ্ন আসতে পারে যে বিমস্টেকের উপর একটি দিকা লিখো। তা আমরা সর্বপ্রথম জানি বিমস্টেক সম্পর্কে আমরা আগেও পড়েছি। তা আমরা জানি যে বিমস্টেক হচ্ছে যে একটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা জোট, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী বিশ্বব্যাপী আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে পারস্পরিক নির্ভরশীলতা, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংস্থা গঠনের মাধ্যমে এক নবদিগন্তের সূচনা হয়েছিল। তো এই অবস্থায় প্রত্যেকটা রাষ্ট্র নিজস্ব স্বার্থ রক্ষা করার জন্য এবং সক্রিয়তা বজায় রাখার জন্য তাদের বিভিন্ন প্রতিবেশী যে দেশগুলো রাষ্ট্রগুলো রয়েছে, প্রতিবেশী দেশগুলোর সাথে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। অর্থাৎ আমরা জানি যে গত ক্লাসও আমরা বলেছি যে 25 বছরের ব্যবধানে পৃথিবীতে 2টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। একটি প্রথম বিশ্বযুদ্ধ, অপরটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে কারণে বিভিন্ন দেশের মধ্যে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, এই ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি পরিমাণ ছিল যে এই ক্ষতি কাটিয়ে উঠে আবার পুনরায় অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া কোনো রাষ্ট্রের পক্ষেই এককভাবে সম্ভব ছিল না। যার কারণে প্রত্যেকটা রাষ্ট্র তার নিজ প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে ওই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন সাধন করার জন্য চিন্তা ভাবনা শুরু করে এবং উৎসাহী হয়। তারই প্রেক্ষিতে আমরা জানি যে আঞ্চলিক জোট কিংবা প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়ে আমরা বিভিন্ন সময়ে দেখি যে আসিয়ান, ওপেক, সার্ক, নাফটা বিভিন্ন আঞ্চলিক সংস্থা গড়ে উঠেছে। তো এই সার্ক, আসিয়ান, ওপেক, নাফটা এইসব আঞ্চলিক সংস্থাগুলোর মতোই 1997 সালের 6 জুন থাইল্যান্ডে উদ্যোগে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করেই মূলত গড়ে ওঠে এই বিমস্টেক। অর্থাৎ 1997 সালের 6 জুন দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, মায়ানমার, ভুটান, এই রাষ্ট্রগুলোর সাথে সম্পৃক্ত হয়েই মূলত 1997 সালে 6 জুন থাইল্যান্ডে বিমস্টেক গঠিত হয়। কিন্তু এই বিমস্টেক গঠনের সময় প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 4টি: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। তো তোমাদের প্রশ্ন আসে যে বিমস্টেকে প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি ছিল, কিংবা বিমস্টেকের প্রতিষ্ঠাতা দেশগুলোর নাম লিখো, পার্ট এতে আসে। তো আমরা লিখবো যে বিমস্টেকের প্রতিষ্ঠাতা দেশগুলোর নাম হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। আবার আমরা এখানে যে থাইল্যান্ড শব্দটি পাই, এই বিমস্টেক গঠনের মাধ্যমে থাইল্যান্ডকে বিমস্টেকের সদর দপ্তর হিসেবে অবহিত করা হয়। অর্থাৎ থাইল্যান্ডকে বিমস্টেকের সদর দপ্তর হিসেবে মূল্যায়ন করা হয়। তাহলে তোমাদের প্রশ্ন আসে যে বিমস্টেকের সদর দপ্তর কোথায়? তাহলে আনসার হবে কি? থাইল্যান্ডে। অর্থাৎ বলা হচ্ছে এখানে যে বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং এর অবিসংবাদিত মাধ্যম মুক্তবাজার অর্থনীতিতে এরূপ পারস্পরিক সহযোগিতা এবং সমঝোতা ছাড়া অর্থনৈতিক ভিত্তিকে সুসংহত করা যে কোনো দেশের জন্যই দুরূহ। অর্থাৎ বলা হচ্ছে এই বর্তমান সময়ের বিশ্বায়ন যুগ ব্যবস্থায় মুক্তবাজার অর্থনীতিতে কোনো রাষ্ট্র এককভাবে নিজেদের অর্থনৈতিক কাঠামোকে, অর্থনৈতিক ভিত্তিকে কখনোই শক্তিশালী কিংবা মজবুত করা সম্ভব নয়। কোনো রাষ্ট্র যদি
নিজ দেশের অর্থনৈতিক কাঠামোকে ভিত্তিকে মজবুত করতে হয়, তাহলে তার প্রতিবেশী যে দেশগুলো রয়েছে, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, একে অপরকে পারস্পরিকভাবে সহযোগিতা এবং নিজেদের মধ্যে সমঝোতা স্থাপনের মাধ্যমে মূলত এই অর্থনৈতিক উন্নয়ন সাধন করা সম্ভব। আর এরূপ দুরূহ কাজ সম্ভাবনা এবং সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ মিলে গঠন করেছেন উপ আঞ্চলিক অর্থনৈতিক জোট, যেটি হচ্ছে বিমস্টেক। তাহলে আমরা বিমস্টেক সম্পর্কে এতটুকুই জানলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী সময়ে বিশ্বব্যাপী যে একটা আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে পারস্পরিক নির্ভরশীলতা এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে, তারই একটি নবদিগন্তের সূচনা হচ্ছে বিমস্টেক। আর বিমস্টেক কি? বিমস্টেক হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন সাধন করার জন্য উপ আঞ্চলিক অর্থনৈতিক জোট হচ্ছে বিমস্টেক। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার উপ আঞ্চলিক অর্থনৈতিক জোট হচ্ছে বিমস্টেক। তাহলে আমাদের যদি আসে যে বিমস্টেক কি? দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন সাধন করার জন্য উপ আঞ্চলিক অর্থনৈতিক জোট হচ্ছে বিমস্টেক। আমি আবারও বলছি যে বিমস্টেক কি? দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন সাধন করার জন্য উপ আঞ্চলিক অর্থনৈতিক জোট হচ্ছে বিমস্টেক। আচ্ছা, এবার আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে বিমস্টেকের সংজ্ঞা। যদি পার্ট বি তে আসে যে বিমস্টেক কি, বিমস্টেক বলতে কি বুঝো, কিংবা বিমস্টেকের সম্পর্কে লিখো, এই ধরনের প্রশ্নগুলো আসে, তাহলে আমরা প্রথমেই প্রাসঙ্গিকতা দিব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রাসঙ্গিকতার মধ্যে লেখা আছে যে আধুনিক বিশ্বের রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থ রক্ষা এবং সক্রিয়তা বজায় রাখতে তাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়ে ওঠে। এটা আগ্রহী হয়ে ওঠে এবং বলা হচ্ছে যে এটা হলো মূলত যে জিনিসটি আমাদেরকে নির্ভর করে যে তো এখানে বলা হচ্ছে যে আধুনিক বিশ্বের রাষ্ট্রগুলোর নিজস্ব স্বার্থ রক্ষা এবং সক্রিয়তা বজায় রাখতে তাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়ে ওঠে। তার ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চল গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা সংস্থা, অর্থাৎ এই সম্পর্ক উন্নয়নের পরিপ্রেক্ষিতেই মূলত বলা হচ্ছে যে কি, যে এই আঞ্চলিক বাণিজ্য সংস্থাগুলো গড়ে উঠেছে। এরপরে বলা হচ্ছে অন্যান্য আঞ্চলিক সহযোগিতা সংস্থার মতোই 1997 সালের 6 জুন থাইল্যান্ডের উদ্যোগে গঠিত হয় বিমস্টেক। অর্থনৈতিক এবং পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি ও সহযোগিতাই এর মূল লক্ষ্য। অর্থাৎ এখানে বলা হচ্ছে অন্যান্য যে আঞ্চলিক সংস্থা গড়ে উঠেছেন, সার্ক, ওপেক, আসিয়ান, আফটা, নাফটা, সাফটা, এই আঞ্চলিক সহযোগিতাগুলোর মতোই 1997 সালের 6 জুন বিমস্টেক গঠন করেন। আর বিমস্টেকের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক এবং পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি এবং সহযোগিতায় এর মূল লক্ষ্য, অর্থাৎ বিমস্টেকের মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক এবং পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি করা এবং এক রাষ্ট্র অপর রাষ্ট্রকে সহযোগিতা প্রদান করাই বিমস্টেকের মূল লক্ষ্য। এরপরে আমরা হেডিং দিতে পারবো যে বিমস্টেক। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের তীরবর্তী দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে থাইল্যান্ডের উদ্যোগে 6 জুন 1997 সালে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়। এই সময়ে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক গঠিত হয়। অর্থাৎ সর্বপ্রথম বিমস্টেক যখন গঠন করা হয় তখন 1997 সালের 6 জুন তখন 4টি সদস্য দেশ এই বিমস্টেক ছিল না, তখন নাম ছিল বিস্টেক, BISTEC, বিস্টেক। অর্থাৎ বি দিয়ে বাংলাদেশ, আই দিয়ে ইন্ডিয়া, এস দিয়ে শ্রীলঙ্কা এবং ই দিয়ে হচ্ছে যে থাইল্যান্ড এবং ইসি হচ্ছে যে ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ বিস্টেক ছিল। তো যখন 1997 সালের 6 জুন যখন বিমস্টেক গঠন করা হয় তখন মায়ানমার ছিল এই বিমস্টেকের পর্যবেক্ষক সদস্য হিসেবে ভূমিকা পালন করেছেন তখন মায়ানমার। তো এই 4টি দেশের পররাষ্ট্র সম্মেলনের মাধ্যমে মূলত সংস্থাটি যাত্রা শুরু করে
তো মায়ানমার তখন পর্যবেক্ষক হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে 1997 সালের 22 ডিসেম্বর ব্যাংককে বিমস্টেকের একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এবং ওই মন্ত্রী পর্যায়ের বৈঠকে 1997 সালের 22 ডিসেম্বরের বৈঠকে মায়ানমারকে বিমস্টেকের জোটে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। ফলে দেখা যায় যখন 1997 সালের 22 ডিসেম্বর ব্যাংককে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যখন মায়ানমারকে বিমস্টেকের জোটভুক্ত করা হয়, তখন নাম পরিবর্তন হয়ে বিমস্টেকের নাম পরিবর্তন হয়ে নামকরণ করা হয় বিমস্টেক, অর্থাৎ BIMSTEC। বি দিয়ে বাংলাদেশ, আই দিয়ে ইন্ডিয়া, এন দিয়ে মায়ানমার, এস দিয়ে শ্রীলঙ্কা, টি দিয়ে থাইল্যান্ড এবং ইসি হচ্ছে যে ইকোনমিক কোঅপারেশন। তাহলে আমরা জানি যে প্রতিষ্ঠাকালীন সময়ে বিমস্টেকের নামকরণ করা হয়েছে বিমস্টেক এবং 1997 সালের 22 ডিসেম্বর যখন মায়ানমারকে বিমস্টেকের অন্তর্ভুক্ত করা হয়, তখন বিমস্টেকের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় বিমস্টেক। পরবর্তী সময়ে দেখা যায় যে দ্বিতীয় মন্ত্রী পর্যায়ে যখন বৈঠক অনুষ্ঠিত হয়, তখন নেপাল পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। অর্থাৎ যখন 1998 সালে আবার যখন মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, তখন দেখা যাচ্ছে নেপালকে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং 2004 সালের ফেব্রুয়ারিতে দেখা যায় যে থাইল্যান্ডের পর্যটন শহর ফুকেটে অনুষ্ঠিত ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এতে ভুটান এবং নেপালকে সদস্য হিসেবে স্বাগতম জানানো হয়। অর্থাৎ বলা হচ্ছে 2004 সালে ঢাকায় যে দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, ওই বৈঠকে নেপাল এবং ভুটানকে নেপালের বিমস্টেকের সদস্য হিসেবে যোগদান দেওয়ার জন্য আহ্বান দেওয়া হয় এবং যখন সদস্য হিসেবে যোগদান করেন তখন দেখা যায় যে এই পরবর্তী সময়ে নেপাল এবং ভুটানকেও কি করা হয় যে বিমস্টেকের আওতাভুক্ত করা হয়, অর্থাৎ জোটভুক্ত করা হয়। তখন 2004 সালে যখন নেপাল এবং ভুটান বিমস্টেকের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন প্রশ্ন আসে যে এই বিমস্টেকের নাম পরিবর্তন করার। তখন 31 জুলাই 2004 সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রথম বিমস্টেক শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে সংস্থার নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্তের পরে জানানো হয় যে এই সংস্থার নাম পরিবর্তন করা হবে না, তবে নামের অর্থের পরিবর্তন করা হবে এবং বলা হচ্ছে যে এর নতুন নামকরণ করা হবে। অর্থাৎ বিমস্টেকের বেকার বিমস্টেক ঠিক থাকবে, কিন্তু বিমস্টেকের বিবরণ হবে যে কি, যে আগে আমরা পড়েছি বিমস্টেক হচ্ছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কিন্তু এখন বিমস্টেকের ব্যাখ্যা হবে কি, বলা হচ্ছে বিমস্টেকের পূর্ণরূপ হবে যে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। অর্থাৎ যখন সর্বপ্রথম 1997 সালের 6 জুন বিমস্টেকের নাম ছিল বিস্টেক, যখন 1997 সালের 22 ডিসেম্বর যখন মায়ানমার বিমস্টেকের সাথে সম্পৃক্ত হয়, তখন দেখা যাচ্ছে যে কি, যে এই বিমস্টেকের নাম পরিবর্তন করে দেওয়া হয় বিমস্টেক এবং বিমস্টেকের পূর্ণরূপ ব্যাখ্যা করা হয় এভাবে যে বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। কিন্তু 2004 সালে যখন দেখা যায় নেপাল এবং ভুটান যখন বিমস্টেকের সাথে সম্পৃক্ত হয়, জোটভুক্ত হয়, তখন নাম পরিবর্তনের প্রশ্ন আসলে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে বিমস্টেকের নামের কোনো পরিবর্তন না করে পূর্ণরূপ কিংবা অর্থের পরিবর্তন করা হবে। তো অর্থের পরিবর্তন করতে গিয়ে নামকরণ করা হচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে বিমস্টেক। তাহলে তোমাদের এমসিকিউ তেও আসে যে বিমস্টেকের পূর্ণরূপ কি, তাহলে আমরা দিব কি, দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এরপরে বলা হচ্ছে আয়তন এবং কর্মসংস্থানের কাজের ক্ষেত্রটা বড় হয়ে গেছে। মূলত বর্তমান বিশ্ব ব্যবস্থায় এবং এর অবিসংবাদিত মাধ্যম মুক্ত বাজার অর্থনীতিতে এরূপ পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা ছাড়া অর্থনৈতিক ভিত্তিকে সুসংহত করা যে কোনো দেশের জন্যই
দুরূহ আর এরূপ সম্ভাবনা এবং সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ মিলেই গড়ে করেছেন উপ-আঞ্চলিক অর্থনৈতিক জোট। তাহলে আমাদের প্রশ্ন যদি আসে যে বিমস্টেক কি বা বিমস্টেক সম্পর্কে লিখো, তাহলে আমরা এই লেখাগুলোর মাধ্যমে সমাপ্ত করব। এবং এই বিমস্টেক থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে সেটি হচ্ছে যে বিমস্টেকের পূর্ণরূপ কি। আমরা কিছুক্ষণ আগে জানলাম যে দ্য বে অফ এ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টর টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন। এরপরে আসতে পারে বিমটেক্স কত সালে প্রতিষ্ঠিত হয়? 1997 সালের 6 জুন। আবার প্রশ্ন আসতে পারে মায়ানমার কত সালে বিমস্টেকের জোটভুক্ত হয়? নেপাল কিংবা ভুটান কত সালে জোটভুক্ত হয়? তো আমরা জেনেছি যে মায়ানমার 1997 সালের 22 ডিসেম্বর বিমস্টেকের জোটভুক্ত হয়। তারপরে 2004 সালে নেপাল এবং ভুটান বিমস্টেকের জোটভুক্ত হয়। তারপরে আসতে পারে বিমস্টেকের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর নাম লিখো, কিংবা বিমস্টেকের সদর দপ্তর কোথায়। তাহলে আমরা এটাও জেনেছি যে বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন দেশ হচ্ছে 4টি: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। তারপরে আমরা জেনেছি যে বিমস্টেকের সদর দপ্তর কোথায়, সেটাও জেনেছি যে থাইল্যান্ডের ব্যাংকক হচ্ছে যে বিমস্টেকের সদর দপ্তর। তাহলে আমরা বিমস্টেক সম্পর্কে এই বিষয়গুলো ভালোভাবে জেনে নিব। এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে কি, যে বিশ্ব ব্যাংকের বিভিন্ন অঙ্গ সংস্থাগুলোর নাম লিখো। তো এই প্রশ্নগুলো তেমন একটা আসে না, তারপরও বিভিন্ন কলেজগুলোতে এই প্রশ্নটা দেওয়া হয়েছে যে বিশ্ব ব্যাংকের বিভিন্ন অঙ্গ সংস্থাগুলোর নাম লিখো। তো বিশ্ব ব্যাংকের বিভিন্ন অঙ্গ সংস্থাগুলোর নামগুলো পড়ার আগে জানার আগে, যেহেতু আমাদের পরবর্তী আরো 2টি প্রশ্ন আছে বিশ্ব ব্যাংক নিয়ে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো। তারপরে অনুন্নত দেশের উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা কি। এই প্রশ্নগুলো যেহেতু আমরা পড়বো, সেই জন্য বিশ্ব ব্যাংক সম্পর্কে আমরা বিশ্বের আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থার মধ্যেও আমরা পড়েছি। তো তাই সে কারণে বিশ্ব ব্যাংক সম্পর্কে আমরা একটু করে আবার নিজেদেরকে একটু ঝালাই করে নিব। তো আমরা জানি যে বিশ্ব ব্যাংকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে যে কি WB, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক। তো এই ওয়ার্ল্ড ব্যাংকটা কেন সৃষ্টি করা হয়েছিল? তো এই ওয়ার্ল্ড ব্যাংকটা সৃষ্টি করা হয়েছিল মূলত, আমরা জানি যে 1944 সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নরমান্ডিতে সামরিক বিমান হামলায় প্রচুর রক্তপাত হলে বিশ্বের সর্বত্রই আর্থিক ব্যবস্থা কি হয়েছিল? ভেঙে পড়েছিল এবং ব্যবসা বাণিজ্যে মন্দা ব্যবস্থা দেখা দেয়। এই পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও মুক্ত এবং স্থিতিশীল বিশ্ব বাণিজ্য আর্থিক ব্যবস্থার অপরিহার্য হয়ে পড়ে। এই অপরিহার্যতার মুখোমুখি হয়ে বিশ্ব নেতৃবৃন্দ মেইনি অঙ্গরাজ্যের ব্রেটন উডস নামক শহর স্থানে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্ব ব্যাংক বা আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক স্থাপন করেন। তাহলে 1944 সালে এই বিশ্ব ব্যাংক স্থাপন করা হয় এবং 1946 সালের জুন মাস হতে এই বিশ্ব ব্যাংকের কার্যক্রম শুরু হয়ে থাকে। তো এই বিশ্ব ব্যাংক মূলত বেশ কয়েকটি অঙ্গ সংস্থা নিয়ে গঠন করা হয়ে থাকে। তার মধ্যে 5টি অঙ্গ সংস্থা নিয়ে গঠিত হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে IBRD, IDA, IFC, MIGA, IEC, SID। এই 5টি অঙ্গ সংস্থা নিয়েই মূলত এই বিশ্ব ব্যাংক গঠিত হয়ে থাকে এবং বিশ্ব ব্যাংকের পূর্ব নাম ছিল IBRD, যেটার পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। তোমাদের MCQ আসে IBRD এর পূর্ণ রূপ কি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। তাহলে এই বিশ্ব ব্যাংক মূলত 5টি অঙ্গ সংস্থা নিয়ে গঠিত হয়ে থাকে। 5টি অঙ্গ সংস্থার মধ্যে আমরা 1 নম্বর যেটি পাই সেটি হচ্ছে যে IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, IFC, ইন্টারন্যাশনাল ফিনান্স কোঅপারেশন, MIGA, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টেড এজেন্সি, ICSID, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিপোজিট। তো যদি আসে বিশ্ব ব্যাংকের বিভিন্ন অঙ্গ সংস্থা নাম লিখো কি কি, এই ধরনের প্রশ্ন আসলে আমরা এই 5টা প্রশ্নের সংক্ষিপ্ত রূপ দিয়ে এটার ব্যাখ্যা করে দিব, অর্থাৎ পূর্ণ রূপটা লিখে দিলেই আমাদের নাম্বার চলে আসবে ইনশাআল্লাহ। তো এই বিশ্ব ব্যাংক নিয়ে আমরা আরেকটি প্রশ্ন করব, সেটি হচ্ছে যে কি, যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনা করো। দুই রকম প্রশ্ন হয়, একটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনা করা একটি প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা দুই বিষয়। একটা প্রশ্ন হচ্ছে বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনা করো, বাংলাদেশের উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনা করো, আরেকটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনা করো। যদিও বা পয়েন্টগুলো অনেকটা কাছাকাছি, তারপরেও আমরা একটু খেয়াল রাখবো, যেহেতু অর্থনৈতিক বিষয়টা সম্পৃক্ত আছে, সে কারণে অর্থনৈতিক সাইডটাকে আমরা বেশি মূল্যায়ন দিতে হবে আনসার করার ক্ষেত্রে। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনার মধ্যে আমরা বেশ কয়েকটি পয়েন্ট দেখতে পাই। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, তারপরে হচ্ছে উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারণা, এরপরে হচ্ছে ঋণ প্রদান, তারপরে হচ্ছে সমন্বিত আর্থিক সহযোগিতা, এরপরে হচ্ছে সরকারি অর্থনৈতিক কার্যক্রমের সমন্বয়তা, বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা, এরপর হচ্ছে যে বেসরকারি পর্যায়ে ঋণ প্রদান, দারিদ্র্য বিমোচন, উন্নয়নমূলক প্রকল্প, কৃষিজাত প্রবৃদ্ধি, গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং সর্বশেষ হচ্ছে কর্মসংস্থানের যোগান। তাহলে এই পয়েন্টগুলো আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করতে গিয়ে আমরা এই পয়েন্টগুলো আনতে পারবো। তো সর্বপ্রথম আমরা যে পয়েন্টটা পাই সেটি হচ্ছে যে কি, যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এখানে বলা হচ্ছে যে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যেন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস গুলো বাস্তবায়িত হয়, সেজন্য বিশ্ব ব্যাংক নানা রকম উপদেষ্টামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অর্থাৎ গ্রামীণ পর্যায়ে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস সৃষ্টি করার মাধ্যমে যাতে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যায়, সেই বিষয়ের জন্য বিশ্ব ব্যাংক বিভিন্ন পরিকল্পনা বাংলাদেশের জন্য হাতে নিয়েছেন। অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন সহ অর্থনৈতিক ব্যবস্থাকে কাঠামো মজবুত করার জন্য, বাংলাদেশকে উন্নত করার জন্য বিশ্ব ব্যাংক মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সৃষ্টি করছে এবং এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সৃষ্টির মাধ্যমে যাতে কার্যকর করে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে মজবুত করা যায়, সেই হিসেবে সেই জন্য বিভিন্ন প্রকল্প বা পরিকল্পনা বাস্তবায়িত করছেন এবং হাতে নিয়েছেন। 2 নাম্বার হচ্ছেন উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারণা। এখানে বলা হচ্ছে বিশ্ব ব্যাংক উন্নয়নমূলক কার্যক্রম প্রচারণা বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছেন, যেমন কিভাবে কৃষিক্ষেত্রের ক্ষতিকর পোকা প্রাকৃতিক ভাবে নিধন করা যায়, বাল্য বিবাহ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি, এইসব বিষয়গুলো আমরা প্রায় সময় দেখি। বিভিন্ন সচেতনামূলক সংস্থাগুলোর মধ্যে বিশ্ব ব্যাংক কি করে থাকছেন, অর্থায়ন প্রদান করে থাকেন। অর্থাৎ উন্নয়ন কার্যক্রম, অর্থাৎ কৃষিক্ষেত্রে দেখা যায় যে কৃষিদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা। তাছাড়া আমরা ইতিমধ্যেও দেখেছি যে বিভিন্ন ফায়ার সার্ভিসের মাধ্যমে যে ভলেন্টিয়ার সৃষ্টি করা মাঠ পর্যায়ে, আমরা দেখেছি ওইখানের মধ্যেও বিশ্ব ব্যাংক কি করেছেন, ইউনিসেফ, বিশ্ব ব্যাংক, ইউএনও অর্থাৎ জাতিসংঘ অর্থ বরাদ্দ দিয়েছেন, অর্থাৎ অর্থ প্রদান করেছেন। কেন? কারণ মানুষকে উন্নয়ন কাজে সচেতন করার জন্য। তো কৃষিক্ষেত্র দেখা যায় যে কি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করে বিশ্ব ব্যাংক কি করছেন, কৃষকদেরকে কৃষির কাজের বিষয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে ধারণা প্রদান করছেন। আবার পাশাপাশি বাল্য বিবাহ নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছেন বিশ্ব ব্যাংক। এরপরে হচ্ছেন ঋণ প্রদান। বাংলাদেশের অবকাঠামো বিনির্মাণে যখনই অনেক অর্থের প্রয়োজন হয়, বিশ্ব ব্যাংক তখন সহজ শর্তে ঋণ প্রদান করে থাকেন। আমরা দেখি যে আমাদের বাংলাদেশের বড় বড় প্রকল্প পদ্মা সেতু সহ আরো যত ধরনের যমুনা সেতু, গোমতী সেতু, বিভিন্ন সেতু নির্মাণ করার ক্ষেত্রে যখনই কোনো বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হয়, তখনই বিশ্ব ব্যাংক আমাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে আমাদের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা পালন করছে। এরপরে বলা হচ্ছে সমন্বিত আর্থিক সহযোগিতা। এখানে বলা হচ্ছে যে বর্তমান সময়ে বিশ্ব ব্যাংক যে নতুন বিসিএসই প্রণয়ন করেছেন, সেখানে বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, জাপান সরকারের আর্থিক সহায়তাকে সমন্বিত সম্পৃক্ত করতে সমর্থ হয়েছেন। অর্থাৎ সমন্বিত আর্থিক সহযোগিতা, বিশ্ব ব্যাংক শুধুমাত্র এককভাবে যে কোনো খাতে ঋণ প্রদান করছেন তা নয়, এই বিশ্ব ব্যাংক এডিবির সাথে সম্পৃক্ত হয়ে এবং জাপানের বিভিন্ন সংস্থার সাথে অন্তর্ভুক্ত হয়ে তারা কি করছেন, সমন্বিতভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা প্রদান করছে। তারপরে হচ্ছে সরকারি অর্থনৈতিক কার্যক্রমে সমন্বয়তা। বাংলাদেশ সরকার যেসব অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য হাতে নিয়েছেন, যেসব পরিকল্পনা হাতে নিয়েছেন, প্রকল্প নিয়েছেন, ওইসব পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন করার জন্য বিশ্ব ব্যাংক বিভিন্ন পরামর্শ প্রদান সহ আর্থিকভাবে সহযোগিতা প্রদান করে। এরপরে বলা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা। আমাদের দেশে বহু বেসরকারি প্রতিষ্ঠান
এনজিও স্বাধীনতার পর থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছেন। একবিংশ শতাব্দীর গোড়াতে এই প্রসার বেশ বাড়ছে, অর্থাৎ বিশ্বব্যাংক যে শুধুমাত্র সরকারের সাথে সম্পৃক্ত থেকে উন্নয়ন কাজে সম্পৃক্ত হচ্ছে তা নয়, বিশ্বব্যাংক সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি যে এনজিও সংস্থা রয়েছেন তাদেরকে দিয়েও বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সচেতনতার কাজগুলোতে তারা সম্পৃক্ত হচ্ছে। বেসরকারি পর্যায়ে ঋণ প্রদান, বিশ্বব্যাংক বেসরকারি পর্যায়েও ঋণ প্রদান করছেন। দারিদ্র্য বিমোচন, দারিদ্র্য বিমোচন হচ্ছে যে প্রত্যেকটা দেশের প্রধান লক্ষ্য। প্রত্যেকটা দেশ চায় নিজ দেশের দারিদ্র্য দূরীকরণ করা, কিন্তু শুধু সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমেই কিন্তু এই দারিদ্র্য দূরীকরণ করা কখনোই সম্ভব নয়। আর এটার জন্য দরকার যে সরকারি পাশাপাশি বেসরকারি এবং আন্তর্জাতিক সহযোগিতা অবশ্যই দরকার। তো আমরা দেখি বর্তমান সময়ে আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক অনুদান সহ খাদ্যদ্রব্য, পণ্য, পোশাক আমাদেরকে সহযোগিতা করছেন এবং এসব সহযোগিতার মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তি সৃষ্টি করার ক্ষেত্রে আমরা দেখছি যে আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে বিশ্বব্যাংক অর্থ বরাদ্দের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করে ওই পথটি সহজ করে দিচ্ছে। উন্নয়নমূলক প্রকল্প, সরকারের বিভিন্ন রকম যে উন্নয়নমূলক প্রকল্প আছে ওই প্রকল্পগুলোতেও বাংলাদেশ বিশ্বব্যাংক অর্থ বরাদ্দ প্রদান করে। কৃষিজাত প্রবৃদ্ধি, আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। তো এই কৃষি প্রধান দেশের মধ্যে কৃষিকাজকে আরো উন্নত করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে কৃষকগণ অধিক লাভবান হতে পারে এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করতে পারে, সেই জন্য বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি সরবরাহ প্রদানের মাধ্যমে কৃষিজাত প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংক সহযোগিতা প্রদান করে। গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং কর্মসংস্থানের যোগান, বিশ্বব্যাংক বিভিন্ন সচেতনতামূলক কাজ প্রদানের মাধ্যমে অর্থনৈতিক অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রচার প্রচারণার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মূলত গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করতে ব্যাপকভাবে ভূমিকা পালন করছেন। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা কি যদি আসে, তাহলে আমরা এই 12টি পয়েন্ট দিয়ে আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো প্রশ্নটা শেষ করব। এই প্রশ্নগুলোতে ভূমিকার ক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ভূমিকায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা যদি নিয়ে আসে তাহলে তোমরা বিশ্বব্যাংকের প্রতিষ্ঠাকালীন সময় বলতে পারো যে মার্কিন যুক্তরাষ্ট্র 1944 সালের যে মার্কিন যুক্তরাষ্ট্রের নরমান্ডিতে যে হামলা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যয় হয়ে পড়ে, বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সেটিকে পুনর্গঠন করার জন্যই মূলত এই বিশ্বব্যাংক গঠিত হয়। বিশ্বব্যাংক 5টি অঙ্গ সংস্থা নিয়ে গঠিত হয়, তার মধ্যে আইবিআরডি, আইডিএ, আইএফসি, এমআইডিএ, আইসিএসআই। এই বিষয়গুলো তোমরা সংক্ষেপে লিখে দিতে পারো, পূর্ণরূপ লেখার দরকার নেই। এগুলা দিয়ে তোমরা ভূমিকা আনতে পারো, এরপরে পয়েন্টগুলো দিয়ে ব্যাখ্যা শেষ করবো, ব্যাখ্যা দিয়ে প্রশ্ন সমাপ্ত করতে পারবো। এরপরে আমাদের আজকের সর্বশেষ যে পয়েন্টটি আমরা পাই সেটি হচ্ছে যে অনুন্নত দেশের উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা সমূহ আলোচনা করো, এই প্রশ্নটি। তো এই প্রশ্নের মধ্যেও আমরা 7টা পয়েন্ট আমরা পাই। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে দারিদ্র্য বিমোচন। পয়েন্টগুলো আমাদের সাথে খুবই পরিচিত, এখানে বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। দারিদ্র্য বিমোচন, বিশ্বব্যাংক প্রতিনিয়ত আমরা আগেও বলেছি যে বিভিন্ন অর্থ প্রদানের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করছেন, অর্থনৈতিক অবকাঠামোর মাধ্যমে, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার প্রশিক্ষণের মাধ্যমে মূলত ব্যাপক হারে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাংক অবদান রাখছেন। এরপর হচ্ছে প্রাথমিক শিক্ষা, বিশ্বব্যাংক অর্থ প্রদানের মাধ্যমে সকল জনগণকে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, বিভিন্ন অর্থ বরাদ্দ দিচ্ছেন, স্কুল ভাতা দিচ্ছেন। আমরা ইতিমধ্যেও আমরা দেখেছি যে শিশু এরিয়া বিল একটা দিচ্ছে, শিশুদেরকে 1000 টাকা করে, অর্থাৎ প্রত্যেকটা শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিশু শ্রেণীদেরকে কি দিচ্ছে, একটা এরিয়া বিল দিচ্ছে 1000 টাকা করে, তাদেরকে ব্যাগ, পোশাক আশাকের জন্য। এই যে অর্থ প্রদানের মাধ্যমে, কিংবা আমরা দেখছি যে ক্লাস 9-10 পর্যন্ত কি করছেন, বই ফ্রি দিচ্ছেন, টাকা বিনা পয়সায় বই ফ্রি দিচ্ছেন। এই যে বিষয়গুলোতে বিশ্বব্যাংক কি করছেন, বিভিন্ন মাধ্যমে অর্থ সহযোগিতা প্রদান করে প্রাথমিক শিক্ষা অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটা নিশ্চিত করছেন। এরপরে হচ্ছে নারীর ক্ষমতায়নেও বিশ্বব্যাংক অবদান রাখছেন, পয়েন্টগুলোর সাথে আমরা আগেও আলোচনা করেছি। শিশু মৃত্যু রোধ, বিশ্বব্যাংক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে উন্নত মানের
ওষুধ ক্রয় করার জন্য অর্থ বরাদ্দ দিয়ে কিংবা বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করে শিশু মৃত্যু রোধে সহযোগিতা করছে, রোগ প্রতিরোধ করা, মাতৃত্বকালীন মৃত্যু রোধে বিশ্বব্যাংক অবদান রাখছেন এবং জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়নের সম্পর্কে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে, বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রদান করে, উপদেশ প্রদান দিয়ে বাংলাদেশের অনুন্নত দেশগুলো উন্নত হওয়ার জন্য কিংবা উন্নয়নশীলের দিকে ধাবিত হওয়ার জন্য সহযোগিতা প্রদান করছে। তাহলে এই পয়েন্টগুলো একটু তোমরা তোমাদের নিজেদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করবে, কারণ এই পয়েন্টগুলোতে তুমি বই থেকে মুখস্থ করে দেওয়ার মতো কোনো কিছু এখানে নাই। পয়েন্টগুলো জাস্ট মনে রাখবা, এই পয়েন্টগুলোর উপর ব্যাখ্যা করবা। তাহলে আমরা আজকে 4টা বিষয় নিয়ে আলোচনা করেছি। সর্বপ্রথম পড়লাম যে বিমস্টেক কি বা বিমস্টেক সম্পর্কে লিখো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন যেটা বললাম সেটা হচ্ছে যে বিশ্ব ব্যাংকের বিভিন্ন অঙ্গ সংস্থাগুলো কি কি। এরপর আমরা পড়েছিলাম যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো। এরপরে হচ্ছে অনুন্নত দেশের উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা সমূহ আলোচনা করো। এই 4টা প্রশ্নের মাধ্যমে তোমাদের আজকের লেকচার শেষ করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।